আমরা বেরিয়ে পড়েছিলাম এক পাহাড়ি অফবিট গ্রামের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পৌঁছতে হলো মূর্তিতে। কেন? সেই গল্পটাই আজ আপনাদের জানাবো। ওয়েলকাম টু মেঘ ও পাহাড়ের কাব্য। চলুন শুরু করা যাক। ব্যাগ গোছানো কমপ্লিট। হুট করে প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা সাসপেন্স থাক, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। চলুন রওনা দেওয়া যাক। ঘুরতে বাজে 8:12, আমাদের 8:45-এ বাস স্ট্যান্ড থেকে আরেকজন যাবে আমার সাথে, সে আসছে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখা। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আমাদের বাসও দিয়ে দিয়েছে 8:45-এ বাস। আর আপনাদেরকে বলেছিলাম একজনের সাথে পরিচয় করাবো, চলে এসছে মান্না। আমরা একসাথে যাচ্ছি। চলুন ঘুরে আসা যাক। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, অনেকদিন পরে এরকম জার্নি হচ্ছে। অনেককে বলা হয়েছিল, অনেকে যাওয়ার জন্য প্ল্যানে করেছিল, বাট লাস্টে দুজনেই। হ্যাঁ, তো কোনো ব্যাপার না। যদি কেউ তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, ডোকলা চলো রে। দোকলা চলো রে। যাওয়া যাক। আর আমাদের প্রথম ট্রাভেল ব্লগ আসছে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। চলুন ঘুরে আসা যাক। বাস ছেড়ে দিয়েছে, আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে ভোর 5টায় আমরা শিলিগুড়ি পৌঁছাবো, তারপরে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা রওনা দিলাম আর এদিকে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলুন দেখা হচ্ছে সকালে। গঙ্গারামপুরে বন্ধু এসে দেখা করতে। তুমি যাচ্ছ না কেন ট্রিপে? বলো বলো এবার। কেউ যাবে বলে যায়নি। হ্যাঁ বলো, ট্রিপে কেন যাচ্ছে না? এই যাচ্ছে না, এরও যাওয়ার কথা ছিল, যাচ্ছে না। গঙ্গারামপুরের ছেলেগুলো একটু ভাব বেশি হয়, ঠিক আছে। দেখা করবে বলে এখন দেখা করেনি, হসপিটালে যাবে। প্রত্যেকদিন যায় হসপিটালে ভোরবেলা। প্রত্যেকদিন আমাকে বলি সকাল 8টা দিয়ে যাবে, 8টা দিয়ে প্রতিদিন আমি সময়তে অপেক্ষা দাঁড়িয়ে থাকি হসপিটালে, কিন্তু আসতে না সোমনাথ। সোমনাথকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি জংশন সংলগ্ন মোড়টিকে মূলত নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের প্রতি সম্মান জানিয়ে ভানুভক্ত চক মোড়ও বলা হয়। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির নেপালিভাষী মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এই কবির একটি আবক্ষ মূর্তিও এই চকের নিকটবর্তী এলাকায় স্থাপিত রয়েছে। ভানুভক্ত আচার্য ছিলেন নেপালি সাহিত্যের আদি কবি, যিনি প্রথম রামায়ণকে সংস্কৃত থেকে সরল নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। তার সাহিত্যকর্ম ও আবেদনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলের বিভিন্ন স্থানের পাশাপাশি জংশন সংলগ্ন মোড়টিকেও স্থানীয়ভাবে এই নামে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আমাদের স্কুটি রেন্ট নেওয়া কমপ্লিট। এই স্কুটিটাই আমরা নিয়েছি। মান্না এখন ব্যাকপ্যাকিংয়ে ব্যস্ত। আমরা এখান থেকে রওনা দিচ্ছি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়েরই একটা অফবিট গ্রাম ফিকেলেগাঁওতে আজকে আমাদের ঠিকানা। বাইক আর ট্রেন থেকে আমরা স্কুটি রেন্ট করে নিয়েছি। চলো পথে হারিয়ে যাই, গল্প হোক পাহাড়ের সাথে। নৌকাঘাট তো এটা না? স্কুটিতে পেট্রোল তুলে নিয়ে আমরা রওনা হলাম গাজলডোবা হয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি নৌকাঘাট। নৌকাঘাট থেকে আমরা গাজলডোবা হয়ে যাব কালিম্পং। আমরা বাইক অ্যাট রেন্ট থেকে স্কুটি ভাড়া নিয়েছি 2 দিনের জন্য। আমাদের ভাড়া পড়েছে 900 টাকা দিন প্রতি এবং 100 টাকা অথরাইজেশনের জন্য। চলুন তবে এবার যাওয়া যাক। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি, তাই আমাদেরকেও একটু দাঁড়াতে হলো। আর আমরাও রেইনকোট পরে নিজেদেরকে রেডি করলাম পরবর্তী যাত্রার জন্য। বালুরঘাটের পরিচিত পথ ছেড়ে শিলিগুড়ির মেঘে ভেজা শহরে এসে মনে হলো ভ্রমণ মানেই শুধু দায়িত্ব পেরোনো নয়,
নিজেকে একটু একটু করে নতুন করে আবিষ্কার করা। পথ ডাকছে কালিম্পংয়ের দিকে। হয়তো পাহাড় আবারও কিছু অজানা গল্প শোনাবে। ভোরের শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, আর আমরা বেরিয়ে পড়েছি নতুন এক যাত্রার উদ্দেশ্যে। শিলিগুড়ির ব্যস্ততা পেরিয়ে গাজলডোবার শান্ত রাস্তা ধরে এগোতে এগোতে ধীরে ধীরে বদলে যেতে লাগলো চারপাশের দৃশ্য। শহরের কোলাহল হারিয়ে গেল, আর প্রকৃতি যেন নিজের গল্প বলা শুরু করলো। রাস্তার দুপাশে সবুজের ছোঁয়া, আকাশ জুড়ে মেঘের খেলা, আর সামনে শুধুই অজানা পথ। আমাদের গন্তব্য কালিম্পংয়ের ফিকেলেগাঁও। কিন্তু এই যাত্রা শুধু একটা জায়গায় পৌঁছানোর গল্প নয়, একটা অনুভূতির গল্প, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। এই পথ ধরে কুয়াশার আর বৃষ্টি ভেজা রাস্তায় এগোতে এগোতে মনে হচ্ছিল প্রকৃতি যেন প্রতিটা মুহূর্তে নতুন একটা গল্প তৈরি করছে। আর সেই গল্পের নামই হলো মেঘ ও পাহাড়ের কাব্য। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমরা ডিম টোস্ট দিয়ে সকালের ব্রেকফাস্ট সম্পূর্ণ করলাম। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। গাজলডোবায় ছোট্ট একটা ব্রেকফাস্ট বিরতি নিয়ে আমরা আবার রওনা হলাম যাত্রার উদ্দেশ্যে। সকালের ঠান্ডা হাওয়া আর তিস্তার শান্ত পরিবেশ যেন যাত্রার ক্লান্তিটুকু মুছে দিল। স্কুটি ধীরে ধীরে এগিয়ে চলেছে তিস্তার ব্রিজের উপর দিয়ে। নিচে শান্ত তিস্তার জল, আর চারপাশে হালকা মেঘে ঢাকা আকাশ। ব্রিজটা পেরোতেই চারিদিকে যেন হঠাৎ খুলে গেল প্রকৃতির বিশাল ক্যানভাস। খোলা আকাশ, দূরে সবুজ, আর সেই নির্জন রাস্তা মনটা একদম অন্যরকম শান্তি দিচ্ছিল। আর তারপরেই শুরু হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। ঘন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে পড়তেই পুরো পরিবেশটা যেন আরো বেশি সিনেম্যাটিক হয়ে উঠল। বৈকুণ্ঠপুর ফরেস্ট যেন নিজের দরজা খুলে আমাদের স্বাগত জানালো। সামনে শুধু রাস্তা, আর দুপাশে নিঃশব্দে দাঁড়িয়ে বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গল। স্কুটির শব্দে ধীরে ধীরে মিশে যাচ্ছিল বনভূমির নীরবতায়। মাঝে মাঝে হাওয়ার ছোঁয়া আর অচেনা পাখির ডাক মনে করিয়ে দিচ্ছিল আমরা এখন প্রকৃতির খুব কাছাকাছি। ওদলাবাড়ির দিকে এগোতেই রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য খুলে দিচ্ছিল। এই যাত্রায় তাড়াহুড়ো নেই, আছে শুধু পথ হারিয়ে ফেলার এক অদ্ভুত শান্তি। হেই দেখো, বলছিলাম না রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্যপট খুলে দিচ্ছে। একটু আগেও চারপাশে ছিল বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গল, আর এখন রাস্তার দুপাশ জুড়ে শুধু সবুজ চা বাগান। আমরা দুই বন্ধু গল্প করতে করতে এগিয়ে চললাম। তবে সত্যি ডুয়ার্সের রাস্তার সৌন্দর্যটা ঠিক ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। ওদলাবাড়ি পার করে আমরা এগিয়ে চলেছি বাগড়াকোটের দিকে। সামনে আরো অনেকটা পথ, আর সেই পথের সাথেই জড়িয়ে আছে নতুন নতুন গল্প। চলুন যাওয়া যাক। ওই দেখো, এবার আমাদের যাত্রাপথের প্রথম পাহাড় দেখা। দূর থেকে ধীরে ধীরে দেখা দিচ্ছে পাহাড়ের রেখা, আর সেই মুহূর্তটা সত্যি আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। এতক্ষণ শুধু রাস্তা আর প্রকৃতি ছিল সঙ্গী, কিন্তু পাহাড় চোখে পড়তেই মনে হলো সত্যিকারের যাত্রাটা যেন এখান থেকেই শুরু হলো। আর্মি ক্যাম্পটা পেরিয়েই আমরা এবার ঢুকে পড়েছি বাগড়াকোটের রাস্তায়। এখান থেকে যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো পুরো পরিবেশ। সমতলের রাস্তা ছেড়ে এবার শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ। বাগড়াকোটের এই বাঁক নিতে থাকা রাস্তা দিয়ে
আমরা ধীরে ধীরে উঠে চলেছি কালিম্পংয়ের দিকে। আমি জানি ক্যামেরায় হয়তো পুরো অনুভূতিটা ধরা যায় না, কিন্তু রাস্তায় চলতে চলতে দুপাশের যে দৃশ্যগুলো চোখের সামনে বদলে যাচ্ছিল সেগুলো সত্যি অসাধারণ সুন্দর লাগছিল। কখনো ঘন জঙ্গল, কখনো খোলা আকাশ, আবার কখনো সবুজ চা বাগান। আর এই পুরো রাস্তা জুড়েই যেন প্রকৃতি নিজের মতো করে গল্প করে চলেছে। হয়তো ভিডিওতে সব মুহূর্ত সবার কাছে এতটা ভালো নাও লাগতে পারে, তাই তোমাদের যদি একটু বোরিং লাগে তাহলে তোমরা একটু স্কিপ করে এগিয়ে যেতে পারো। কিন্তু যারা সত্যিকারের ভ্রমণ ভালোবাসে তাদের কাছে হয়তো রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা মুহূর্তেই আলাদা করে সুন্দর লাগবে। কারণ কিছু মানুষ শুধু গন্তব্য দেখে না, পথের এই ছোট ছোট অনুভূতিগুলো মন দিয়ে উপভোগ করে। তাই সেই সব আমার মতো ভ্রমণ পাগল মানুষদের জন্যই গোটা ভিডিওটা রইল। হঠাৎ করেই পাহাড়ের রাস্তা ঘন কুয়াশায় একদম ঢেকে গেল। চারপাশ সাদা ধোঁয়ার মতো কুয়াশায় ভরে গেছে, আর সামনে রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না। খুব সামান্য ভিজিবিলিটি নিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ি সেই পথে। মুহূর্তটা একটু ভয় লাগার মতো হলেও তার মধ্যেও ছিল এক অদ্ভুত সুন্দর অনুভূতি। কুয়াশার আড়ালে হারিয়ে যাওয়া রাস্তা, ঠান্ডা হাওয়া আর নিঃশব্দ পাহাড়, সব মিলিয়ে পুরো দৃশ্যটা যেন রহস্যে ভরা একটা সিনেমার মতো লাগছিল। আমরা যত উপরে উঠছি কুয়াশা তত বাড়ছে, ভিজিবিলিটি আস্তে আস্তে কমে আসছে। সেই সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, এখন ঘড়িতে প্রায় 12টা। খিদাও পেয়েছে। আমরা এগিয়ে চলেছি লোলেগাঁওয়ের দিকে। লোলেগাঁয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা হোমস্টের দিকে যাব। লোলেগাঁও থেকে আমাদের হোমস্টের দূরত্ব 35 কিলোমিটার। হঠাৎ করেই শুরু হয়ে গেল টিপ টিপ করে বৃষ্টি। বৃষ্টির সাথে ঘন কুয়াশা মিলে পুরো রাস্তার ভিজিবিলিটি প্রায় 0 হয়ে গেল। সামনে কি আছে, রাস্তা কোথায় বাঁক নিচ্ছে, কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তবুও সেই অবস্থাতেই ধীরে ধীরে খুব সাবধানে আমরা এগিয়ে চলেছিলাম সেই রাস্তায়। চারপাশ শুধু কুয়াশা আর বৃষ্টির শব্দে ভরেছিল। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সবচেয়ে ভয়ঙ্কর অথচ সুন্দর রূপটা দেখাচ্ছে। সত্যি বলতে সেই সময়টা একটু ভয়ও লাগছিল, কিন্তু এই ধরনের মুহূর্তই হয়তো ভ্রমণকে আরো বেশি মেমোরেবল করে তোলে। লোলেগাঁওতে পৌঁছে গরম মোমো আর এক কাপ ছোট্ট চায়ের বিরতি, আর বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। সেই ঠান্ডা ওয়েদার আর কুয়াশার মধ্যে আমরা বসে ভাবছিলাম এবার কি করা যায়। भैया मेरा नियरेस्ट पेट्रोल पंप कहाँ है? यहाँ पे तो आपको एक तो नीचे रेली पर पे है, उसके बाद कालिम्पोंग, इधर से तो बल्लाबाड़ी, अब तो इधर से है ना बल्लाबाड़ी। हम लोग डेलो जा रहा है। और डेलो जाने का मिलेगा आपको रेली में। रेली? हाँ, रेली से थोड़ा ऊपर में रेली रिवर। आप लोग हाईवे अभी तो नहीं जाएंगे, डेलो जाएंगे ना। यहाँ से जा टर्न लेना है ना?
वो जाके 6 किलोमीटर आगे में ऐसा ऐसा छोटा छोटा ढाबा है, वहाँ पे पूछ लीजिए, आपको लेफ्ट तरफ लेना है, लेफ्ट लेके डाउन सोजा चल जाएगा तो लाभा चल जाएगा सब। कालिम्पोंग भी पहुँच जाएगा, लेकिन लंबा रास्ता है वो। देखो दो लेफ्ट जाइए, उसके बाद डाउन 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 जहाँ पे मिलेगा रेड मिलेगा, उसके ऊपर में मिलेगा। লাভা যাবো তো এই যে লোলেগাতে বেরিয়ে লাভা দেবো। এতটা বৃষ্টি আর কুয়াশার কারণে মোবাইল দিয়ে আর ব্লগ কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না, তাই অনেকটা অংশই আমাদের স্কিপ করে এগিয়ে যেতে হয়েছিল। আর তারপরেই আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম। বৃষ্টি তখনও থামেনি, উল্টে ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়া পুরো পরিবেশটাকে আরও কঠিন করে তুলছিল। সেই অবস্থায় আমরা ভাবলাম আর পাহাড়ের উপরে ওঠা ঠিক হবে না। আমার দাদা হোমস্টে বুক করেছিল, কিন্তু সেই ওয়েদারে সেখানে যাওয়া আর সেফ মনে হচ্ছিল না। তখন মাথায় এলো হয়তো এবার নিচে নেমে যাওয়াই উচিত। এমনকি আমরা এটাও ভাবছিলাম শিলিগুড়ি ব্যাক করে সেদিন রাতেই বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেব। সত্যি বলতে সেই মুহূর্তটা মনটা একটু খারাপও হয়ে গিয়েছিল। এত দূরে এসে পাহাড়কে ঠিকভাবে অনুভব না করেই ফিরে যেতে হবে, ভাবতেই কেমন যেন লাগছিল। কিন্তু তারপর হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত বদলালাম। ভাবলাম যেহেতু এসেই পড়েছি তাহলে আর একটা রাস্তা ধরা যাক। সেই অনুযায়ী আমরা লাভা হয়ে গরুবাথান হয়ে রওনা দিলাম মূর্তির উদ্দেশ্যে। সত্যি বলতে সেই মুহূর্তে পাহাড়ের ওয়েদারটাই আমাদের পুরো জার্নির ডিরেকশন বদলে দিয়েছিল। গরুবাথানের রাস্তা যেন বর্ষার পাহাড়ের এক জীবন্ত উপন্যাস। লাভা পেরিয়ে যখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছিলাম, তখন রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন নতুন দৃশ্য উপহার দিচ্ছিল। চারিদিকে শুধু গভীর সবুজে ঢাকা পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছে। আবার কিছুক্ষণ পরেই সেই কুয়াশা সরে গিয়ে দেখা দিচ্ছে দূরে চা বাগান। রাস্তার দুপাশে সারি সারি গাছ, ভেজা পাতার গন্ধ আর পাহাড়ি হাওয়ার ঠান্ডা ছোঁয়া, সব মিলিয়ে পুরো পরিবেশটা একদম সিনেমাটিক লাগছিল। আজকের এই যাত্রা আমাদের একটা জিনিস শিখিয়েছে, প্রকৃতির সামনে মানুষের পরিকল্পনা সবসময় এক হয় না। আমরা বেরিয়েছিলাম একটা জায়গার উদ্দেশ্যে, কিন্তু পথ আমাদের নিয়ে যাচ্ছে অন্য কোথাও। তবুও প্রতিটা রাস্তা, প্রতিটা বাঁক, প্রতিটা আনএক্সপেক্টেড মুহূর্ত আমাদের নতুন কিছু অনুভব করতে শিখিয়েছে। হয়তো সবসময় গন্তব্যে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ নয়, কখনো কখনো পুরো জার্নিটাই সবচেয়ে সুন্দর গল্প হয়ে থাকে। পাহাড়ি রাস্তার চারপাশের অসাধারণ সৌন্দর্য অনুভব করতে করতে আমরা দুই বন্ধু ফোন করলাম তান্দাকে, কারণ এবার আমাদের ডেস্টিনেশন মূর্তি। সেখানেই শ্যামলী ইকো রিসর্টে আজকের মতো থাকার প্ল্যান করেছি আমরা। আর এভাবেই বর্ষার পাহাড়, মেঘ আর এন্ডলেস রাস্তার মাঝে আমাদের জার্নিটা ধীরে ধীরে এক নতুন গল্পের দিকে এগিয়ে চলেছে। তো কেমন লাগছে আমাদের এই জার্নিটা? পাহাড়, বৃষ্টি আর রাস্তার এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা জানাতে ভুলো না যেন। এভাবেই আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসতে থাকবো। আমি যেখানে যেখানে ঘুরতে যাব সেই সব সুন্দর মুহূর্ত আর গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আজকের এই ছোট্ট জার্নিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আর ব্লগ বানাতে সবচেয়ে বেশি উৎসাহ দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের জার্নি। পাহাড়, বৃষ্টি, কুয়াশা আর অসংখ্য সুন্দর মুহূর্ত নিয়ে আজকের গল্পটা এখানেই থামলো। আর পরবর্তী গল্প শুরু হবে মূর্তিকে নিয়ে। মূর্তিতে গিয়ে আমরা কি করলাম, কোথায় ঘুরলাম আর তারপর আবার কোথায় রওনা দিলাম, সব কিছুই আসছে পার্ট 2-তে। তাই অবশ্যই সাথে থেকো মেঘ ও পাহাড়ের কাব্যর
পরবর্তী জার্নিতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।